কেমন আছেন? বাকিদেরকে আসতে বলেন। সবাই ভালো আছেন? আমি তো ভাবলাম কেউই নাই, এই জন্য আমি চুপচাপ বসে আছি। বাকিদেরকে আসতে বলেন। আজকে আমরা হিস্টোরিক্যাল ব্যালেন্স করছি। I knew I was underwater. I just didn't realize I was this underwater. If you're stressed about your paper, just get Grammarly. It's free. You don't need better grammar. Preface to Lyrical Ballad by William Wordsworth, right? তো চলো preface to Lyrical Ballads আলোচনা করার আগে আমরা দেখে নেই যে লিরিক্যাল ব্যালাডটা কি জিনিস। লিরিক্যাল ব্যালাড হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজ এর তোমার হচ্ছে নিউ পোয়েম কালেকশন বা নতুন কবিতা সমগ্র যেটা সেটা। এবং তারা দুইজনের একটা জয়েন্টলি পাবলিকেশন ছিল কি লিরিক্যাল ব্যালাডস। এবং লিরিক্যাল ব্যালাড হচ্ছে একটা কি বুঝলা, কবিতা সমগ্র। তার মানে কি তার মধ্যে বেশ কিছু কবিতা থাকবে, রাইট? তো কতটি কবিতা ছিল? তার মধ্যে রয়েছে তোমার 23টি কবিতা। 23টি কবিতার মধ্যে 19টি লিখেছিলেন আমাদের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং 4টা লিখেছিলেন এস.টি. কোলরিজ। ওকে। এবং তোমরা জানো এস.টি. কোলরিজের সবচেয়ে ফেমাস কবিতা কোনটা বলো তো? দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মারিনার। তোমরা নিশ্চয়ই পড়ে এসেছো এটা। এবং এটাই ছিল লিরিক্যাল ব্যালাডের ফার্স্ট পোয়েম। ওকে। তো লিরিক্যাল ব্যালাডটা কখন পাবলিশ করা হয়েছিল? এটা 1798 সালে পাবলিশ করা হয়েছিল। এবং এটাকে মনে করা হয় কি যে রোমান্টিক যে এজ, এই এজের সূচনাই হয় লিরিক্যাল ব্যালাড প্রকাশের মাধ্যমে, যার জন্য লিরিক্যাল ব্যালাডকে রোমান্টিক এজের ঘোষণাপত্র বলা হয়। তাহলে নিশ্চয় আমরা এতক্ষণ বুঝে গেছি যে লিরিক্যাল ব্যালাডসটা কি জিনিস। এটা হচ্ছে কবিতা সংগ্রহ জয়েন্টলি দুইজন রাইটার, তারা অ্যাকচুয়ালি ফ্রেন্ডও ছিল, অর্শাদ এবং কোলরিজ। তো তাদের কি দুজন জয়েন্টলি পাবলিক করেছিল কি যে তাদের 23টা কবিতার একটা সমগ্র, সেটা লিরিক্যাল ব্যালাড। আমাদের আজকের টপিক কি? প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড। এবং এটা অনলি লিখেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওকে। তো পার্সোনাল টাইটেল দেখে বিশ্লেষণ করো। লিরিক্যাল ব্যালাডটা তোমরা বুঝে গেছে। প্রিফেসটা কি? ওকে। প্রিফেস হচ্ছে কোনো কিছুর ইন্ট্রোডাকশন। আমরা যেমন ভূমিকা দিই না, বা যে কোনো হচ্ছে গিয়ে বইয়ের পূর্বে দেখবা একটা ভূমিকায় লেখা থাকে কিছু, মানে সার সংক্ষেপ সামারাইজ করা থাকে, সেটাই হচ্ছে প্রিফেস বা ইন্ট্রোডাকশন। এবং এই প্রিফেস কিসের প্রিফেস? টু লিরিক্যাল ব্যালান্স। লিরিক্যাল ব্যালান্স এর যে ইন্ট্রোডাকশন বা ভূমিকাটা, যেখানে আসলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দেখাতে চেয়েছেন যে লিরিক্যাল ব্যালান্স কি জিনিস, কেন লেখা হয়েছে, কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে লেখা হয়েছে, এখানে থিম গুলো কি কি রয়েছে, এইগুলো একটু সামারি করে দেয়া আছে। মানে ইন ব্রিফে আছে আর কি, ইন ডিটেইলস এ নাই, কারণ ইন ডিটেইলস এ তো তোমরা কবিতা সমগ্রই পাবা। তাহলে নিশ্চয়ই টাইটেলটা তোমরা বুঝে গেছো। ওকে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ যখন 1798 সালে লিরিক্যাল ব্যালাডটা প্রকাশ করলো, তো কি হলো, প্রথম দিকে খুব একটা ভালো চললো না। কারণ কি? রাইট, কারণটা ছিল যে তাদের প্রকাশনা ছিল ব্যতিক্রমী। এর আগে নিওক্লাসিক্যাল যে এইজ ছিল সেখানে রাইটারদের লেখার ধরনটা যেমন ছিল, তাদের চেয়ে এদের লেখার ধরনটা টোটালি ডিফারেন্ট। টোটালি ডিফারেন্ট একটা জিনিস। তোমরা যেটা ভাইরাল হওয়া বলছো, তো এটা কি হলো, ভাইরাল হলো না। তো অনেক সময় ডিফারেন্ট জিনিস খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, বা রুচির সঙ্গে যদি মিলে যায় দ্রুত ভাইরাল হয়। তো রুচির সঙ্গে মিলে গেল কেন যেন মনে হচ্ছে যে ভাইরাল হলো না, এটা পাবলিসিটিটা তেমন বেশি পেলো না। তখন কি করলো, এটাকে 4বার প্রকাশ করা হয়েছিল।
এবং ফার্স্ট ওয়ান তো তোমরা দেখছো যে 1798, দেন 1800 সালে 1802, 1804। তো 1800 সালে কি করা হলো, এর হচ্ছে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড নামে প্রকাশ করা হলো। এবার যখন প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড আসলো তখন কি হলো, এটা আবার প্রথমে যেহেতু সামারিটা দেখেই অডিয়েন্স বা রিডাররা কি করছেন বুঝতে পারছি যে এইটা আসলে কিভাবে লেখা, তখন এই বইটা আবার অনেক বেশি জনপ্রিয়তা পেল এবং আজ পর্যন্ত জনপ্রিয়। ওকে, তো আমরা এই আমাদের যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড, এটা কিন্তু পোয়েম না, এটা একটা প্রিফেস, মানে তুমি লাইক এটাকে একটা এসে বলতে পারো, শর্ট এসে। তো এই শর্ট এসেটা তোমার থিম গুলো কি কি ছিল, এরা কোন থিমকে সামনে রেখে লিখেছে, যেমন হচ্ছে তারা বলতে চেয়েছেন কবিতা কি হবে, কমন মেন, যারা সাধারণ মানুষ, সাধারণ জনগণ, তাদেরকে উদ্দেশ্য করে তাদের মতো করে কবিতা হওয়া উচিত। এবং বলছে যে এটা এখানে কি থাকবে, কবিতাতে অ্যাকচুয়ালি অর্ডিনারি লাইফ থাকবে, আমরা যে নর্মাল লাইফটা লিড করি সে নর্মাল লাইফটাই কি হবে কবিতার মধ্যে থাকা দরকার। এবং বলছে কি এভরিডে ল্যাঙ্গুয়েজ, আমরা প্রতিনিয়ত যে ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করি, যেগুলো কমন, যেগুলো সবার আমাদের মুখের ভাষা, যেগুলো আমাদের প্রাণের ভাষা, অন্তরের ভাষা, সেগুলোই কবিতার ভাষা হওয়া উচিত। অ্যাকচুয়ালি কবিতাও তো আমাদের মনেরই কথা বলে, তাই না? বলছে যে পোয়েট্রি অ্যান্ড ইমোশন, পোয়েট্রিতে কি থাকতে হবে, তোমার অবশ্যই ইমোশন, আবেগ থাকবে। এবং এখানে অবশ্যই প্রকৃতি নিয়ে বর্ণনা করতে হবে, থাকবে তোমার হিউম্যানিটি, মানবতা, রোমান্টিসিজম ভার্সাস নিও ক্লাসিজম, এর অন্যতম একটা থিম। তাহলে এবার নিও ক্লাসিসিজমের যে রাইটাররা তারা কেমন লিখতেন, বা তাদের এগেনস্টে তাদেরকে কাউন্টার দিয়ে কেন এবার রোমান্টিসিজমের এই রাইটাররা এইভাবে লিখলেন, তাহলে চলো আরেকটু দেখে আমরা দেন ইন ডিটেইল বলবো। তো এখানে অ্যান্টাগনিস্ট বা তোমার হচ্ছে যেটাকে আমরা, যদি আমাদের এটা প্রোটাগনিস্ট হয় তাহলে তার বিপরীত যেটা, সেটাকে আমরা অ্যান্টাগনিস্ট হিসেবে জানি। অ্যান্টাগনিস্ট হচ্ছে কি লেট নিউ ক্লাসিক্যাল যারা রাইটার্স রয়েছেন তাদেরকে, তারা হচ্ছে এখানে অ্যান্টাগনিস্ট। তো তাদের মধ্যে বিশেষ করে পোপ অ্যান্ড হিজ ফলোয়ার্স কে খুব বেশি ক্রিটিসাইজ করা হয়েছে এখানে। আচ্ছা, পোপ এবং তার ফলোয়ার্সরা কেন ক্রিটিসাইজ করা হলো, রাইট? বিকজ তারা যেগুলো লিখতেন সেখানে প্রচন্ড রকম অ্যারিস্টোক্রেটিক অ্যান্ড হায়ার ক্লাস যারা পিপল তাদেরকে হাইলাইট করা হতো। তাদের লেখার কেন্দ্রবিন্দুই যেন ছিল অ্যারিস্টোক্রেটিক পিপল, হায়ার পিপল, তোমার টাউন, মানে এক কথায় রুরালকে তারা কি করতো খুব বেশি, যে নেগলেক্ট রুরাল লাইফ, গ্রাম্য তোমার হচ্ছে যে যে কৃষক সম্প্রদায় এদেরকে কি করতো না, তারা বলতে গেলে কোনো পাত্তাই দিত না, শুধু তারা অ্যারিস্টোক্রেসি দিয়ে লিখতো। এবং তাদের লেখার যে ল্যাঙ্গুয়েজটা সেটাও ছিল কি বলতো অনেক বেশি হার্ড, রুড, এত কর্কশ, এত রুড অ্যান্ড আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। এবং যে ভাষাগুলো মনের কথা বলে না, যে ভাষাগুলোর মধ্যে প্রাণ থাকে না, আর্টিফিশিয়াল, তোমরা বোঝোই যে কৃত্রিমতা, উইদাউট ইমোশন। এবং এখানে কি থাকে না, কোনো আবেগ থাকে না। কবিতা মানেই তো কি থাকবে, অবশ্যই আবেগ থাকবে। বাট নিউ ক্লাসিক্যাল রাইটারদের পোয়েমের মধ্যে কি ছিল না, কোনো ইমোশন ছিল না। দ্যাট কি করতো না, কানেক্টেড টু দ্য রিডার্স, এটা কি ছিল না, রিডারদের সঙ্গে সম্পৃক্ত ছিল না, মানে রিডারদের চাহিদা কি, এইটা তারা ফলো না করে তারা করতো কি যে নিজেকে কিভাবে তোমার হাই ক্লাস সোসাইটির রাইটার ভাবা যায়, মানে আমি কতটা ভালো রাইটার, আমার শব্দ জ্ঞান কত বেশি হাই, এমন কিছুই কিন্তু তারা মিন করতে চাইতো, বোঝাতে চাইতো বা হাইলাইট করতে চাইতো। যার কারণে তাদের রাইটিং গুলো এই ধরনের ছিল, যেগুলো ছিল খুবই হার্শ এবং যেগুলো রিডারদের সঙ্গে কানেক্টেড ছিল না। কমন পিপল সেগুলো পড়তেও পারতো না, বুঝতেও পারতো না, এবং তাদেরকে নিজেরেও লেখা হতো না। তখন কি করলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার ফ্রেন্ড এফ.বি. কোলরিজ, এরা চিন্তা করলো যে আমরা কি করতে চাই, একটু এর চেয়ে ভিন্নতা আনতে চাই। যার কারণে তারা লিরিক্যাল ব্যালান্স প্রকাশ করলো। এবং লিরিক্যাল ব্যালান্সটা যখন তত বেশি জনপ্রিয়তা পেল না, তখন এটা অ্যাকচুয়ালি কি, এত বড় কবিতা সমুদ্র পড়ার আগে সারসংক্ষেপটা তো দরকার। দেন তারা প্রকাশ করলো প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো। এবার এখানে অর্চড আরো যেটা বলছেন যে পোয়েটিক ট্রুথ ইজ মাচ হায়ার দ্যান প্রোজ। প্রোজ এবং পোয়েট্রি দুটোই তো সাহিত্যের অংশ, তাই না? কিন্তু কবিতাও মনের কথা বলে, জীবনের কথা বলে, প্রোজেও সেটা বলে। এখানে আমরা সিমিলারিটি পাই। বাট এখানে রাইটার আমাদের বলছেন বা পোয়েট বলছেন কি যে
পোয়েট্রি প্রোজের চেয়েও অনেক বেশি উঁচুতে অবস্থান করে। কারণ মানুষ যদি একবার প্রোজ পড়ে তাহলে 100 বার কবিতা পড়বে। কারণ কবিতা তুমি এমনি খেয়াল করবা যে যখন আমরা কবিতা আবৃত্তি শুনি বা করি, তো অনেক সময় গানের চেয়েও কবিতা আবৃত্তি শুনতেও বেশি ভালো লাগে। কারণ কি, তুমি যদি অ্যাকচুয়ালি কবিতায় প্রাণ দিয়ে আবৃত্তি করতে পারো, তাহলে এটা সত্যি একটা লাইভলি কিছু মনে হয় এবং আমাদের হৃদয় ছুঁয়ে যায়, যেটা প্রোজে এতটা ছুঁয়ে যায় না। এবং বলছে মাস্ট হ্যাভ দ্য হিস্ট্রি, ইতিহাসের চেয়েও, ইতিহাস যে বিষয়গুলো নিয়ে কথা বলে তার চেয়েও অনেক উচ্চতায় রয়েছে কবিতা। ফিলোসফি দর্শনের চেয়েও তো বলেছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি বলা হয়েছে ইভেন সায়েন্সের চেয়েও। তো সায়েন্সের চেয়েও কি করে হয় দেখো, একজন সায়েন্টিস্ট যখন কোনো কিছু আবিষ্কার করেন তখন কি অবশ্যই তিনি অনেক মজা পান, বাট তিনি বা তার সহকর্মী যারা থাকেন ওনারাই আবিষ্কারের মজাটা বেশি পান। বাট একটা কবিতা যখন একজন রাইটার, একজন পোয়েট লিখেন তখন কি তিনি তো তার মনের আবেগ দিয়ে লিখেন। কবিতা লিখতে গিয়ে তিনিও যেমন মজা পান, তেমন তার রিডাররা যারা রয়েছে, অডিয়েন্সরা, তারাও যখন কবিতা পড়ে তারাও সেই মজা পায়, তারা সেই ভাবে এনজয় করতে পারে। সেই ক্ষেত্রে এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে সায়েন্সের চেয়েও অনেক উঁচুতে কবিতার অবস্থান। অ্যাকচুয়ালি উনি তো পোয়েট, কবিতাটা কালেক্ট করবেন, ইটস নর্মাল। দেন এবার উনি কিছু স্টেজের কথা বলেছেন, যে কবিতা লিখতে গেলে কিছু স্টেজ তোমাকে অবশ্যই ফলো করতে হবে। যেমন থিওরি অফ পোয়েট্রি, সেটার নাম বলা হয়েছে যে থিওরি অফ পোয়েট্রিটা কি, অবজারভেশন। ফার্স্ট তোমাকে কোনো কিছু একটা জিনিস দেখতে হবে, একটু অবজার্ভ করতে হবে, বুঝতে হবে। দেন কি করতে হয়, পরের স্টেজ রিকালেক্টিং। সেটার জন্য তোমাকে একটু তথ্য সংগ্রহ করতে হবে, বিভিন্ন উপাত্ত সংগ্রহ করতে হবে। দেন থার্ড ওয়ান ফিল্টারিং। তথ্য সংগ্রহ করা হলো, বোঝা হলো, এবার কি করবা, তুমি যত তথ্য নিয়েছো সবই যে প্রয়োজন হবে না, ফিল্টার করো। যেগুলো প্রয়োজন সেগুলো নাও, যেগুলো প্রয়োজন নাই সেগুলো আউট করে দাও। মানে একটু সংযোজন বিয়োজন আমরা যেটা বলি। এবং লাস্ট ওয়ান তোমাকে কিভাবে ক্রিয়েশন অফ পোয়েট্রি, এরপরে এই ধাপগুলো ফলো করলে কি হয়ে যাবে, তোমার পোয়েট্রি বা কবিতা তৈরি হয়ে যাবে এবং তুমি ক্রিয়েটিভ একটা কবিতা তৈরি করে ফেলো। তো সেটা কি বলবো, আমরা এখানে যে পয়েন্ট গুলো ইন্ডিকেট করে রেখেছি, অ্যাকচুয়ালি বিশেষ করে লিরিক্যাল ব্যালাডের জন্য যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং ইম্পর্টেন্ট যে কিনোটস গুলো সেগুলো দেওয়া আছে। তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় এই পয়েন্ট গুলোর আলোকে উত্তর করবে। এবং লাস্ট ওয়ান আমরা যে কথাটা বলতে চাই সেটা হলো, আসলে কবিতা কি বলে দেখো, এখানে পোয়েট বলছেন যে কবিতা হচ্ছে কি স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং। এখানে একটা কোটেশন রয়েছে সুন্দর, তোমরা এই কোটেশনটা অবশ্যই পরীক্ষার খাতায় ইউজ করবে। যে কবিতা কি স্পন্টেনিয়াস ওভারফ্লো পাওয়ারফুল ফিলিং, যেটা কি তোমার মনের মধ্যে যে শক্তিশালী অনুভবটা, যেটা অটোমেটিক চলে আসে, সেটাই হচ্ছে কবিতা। মানে তোমাকে বুঝে শুনে টেনে নিয়ে আসতে হয় না, যেটা স্পন্টেনিয়াস আসে সেটাই হচ্ছে কবিতা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিশেষ টু লিরিক্যাল ব্যালেন্সটা বুঝতে পেরেছো। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থেকো, আল্লাহ হাফেজ। বায়োগ্রাফিয়া লিটারিয়া বাই স্যামুয়েল টেইলর কোলরিজ। 1 সেকেন্ড, ওকে, সাউন্ডটা একটু তো কম আমরা আছে। যাকে সংক্ষেপে 1 এসি সেকেন্ড। কোলরিজ বলি। তো তোমরা শিক্ষার্থী বন্ধুরা জানো যে উনি একজন রোমান্টিক এজের রাইটার, দ্যাট মিনস রোমান্টিক রাইটার। এবং ওনার যে আজকের গুরুত্বপূর্ণ রাইটিং বায়োগ্রাফিয়া লিটারিয়া, এটা অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ, Hello everyone, welcome to my channel. This is Hannah Chatterjee. আজকে আলোচনা করব রোমান্টিক পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ফেমাস এসে প্রিফেস টু লিরিক্যাল ব্যালেন্স নিয়ে। এটি পাবলিশ করা হয় 1801 সালে। এই যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালেন্স, এটা কিন্তু আসলে আলাদা কোনো কিছুই না।
বরং এটা হচ্ছে লিরিক্যাল ব্যালেডস নামে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলরিজের যে পোয়েমের কালেকশন রয়েছে সেটার একটা আমরা বলতে পারি ইন্ট্রোডাকশন। এবার আসি লিরিক্যাল ব্যালেড সম্পর্কে। কারণ আপনি যদি লিরিক্যাল ব্যালেড সম্পর্কে না জানেন তাহলে দেখা যাবে যে প্রিভিয়াস টু লিরিক্যাল ব্যালেড এটা বুঝতে পারবেন না। তাই আগে লিরিক্যাল ব্যালেডস নিয়ে একটু বলি। আমরা সবাই জানি যে 1798 সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলরিজ লিরিক্যাল ব্যালেডস নামে একটা পোয়েমের কালেকশন পাবলিশ করেছিলেন। তো এটা যখন তিনি পাবলিশ করেন দেখা যাচ্ছে কি এই যে লিরিক্যাল ব্যালেন্স এটা টোটালি ডিফারেন্ট ধারায় তারা লিখেছিলেন, গতানুগতিক ধারায় তারা এটি লিখেনি। এবং এখানে 23টা পোয়েমের একটা কালেকশন হচ্ছে লিরিক্যাল ব্যালেন্স, যেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা ছিল 19টি এবং এস.টি. কলরিজের পোয়েম ছিল 4টি। তো দেখা যাচ্ছে কি এই যে হ্যাঁ, আমি যাচ্ছি ওইদিকে। আমাদের ওয়ার্ডসওয়ার্থ কিন্তু একটু ভিন্ন টানার চেষ্টা করেছিলেন তৎকালীন সমাজের যেসব রাইটার ছিল তাদের থেকে, মানে নিউ ক্লাসিক্যাল রাইটার থেকে। তিনি একদম কমন একটা ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করেছেন এবং কমন ওয়ার্ড এসব কিছুই ব্যবহার করেছেন। তো দেখা যাচ্ছিল যে যখন 1798 সালে এটা পাবলিশ করা হয় তখন বিভিন্ন ক্রিটিক্স যারা ছিল তারা অনেক সমালোচনা করেছেন। দেখা যাচ্ছে যে অনেক রিডার্সরা বুঝতেও পারছিলেন না আসলে এই জিনিসটা কি। যদিও তিনি অনেক প্রশংসিত হয়েছিলেন, যতটা এক্সপেক্ট করেছেন তার থেকে বেশি প্রশংসিত হয়েছেন। তো পরবর্তীতে যখন তিনি এই লিরিক্যাল ব্যালেডটা 4 ধাপে তিনি পাবলিশ করেন, তো 1800 সালে তিনি আবার পাবলিশ করেন। তো তিনি চিন্তা করলেন একটা আসলে প্রিফেস দেওয়া এসেনশিয়াল। তো তিনি কি করেন একটা প্রিফেস এখানে অ্যাড করে দেন। এখন কথা হচ্ছে তিনি আগে প্রিফেস অ্যাড করেননি, এখন কেন অ্যাড করলেন? আসলে তিনি কাউকে জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করেননি যে আসলে আমি একটা জিনিস লিখবো কেন মানুষকে জাস্টিফাই করতে যাব, তিনি এটা প্রয়োজন বোধ করেননি। কিন্তু তিনি তার রিডার্সদেরকে তার মোটিভ সম্পর্কে জানাতে চেয়েছেন, তাই তিনি এই প্রিফেসটা অ্যাড করেছেন। এই যে লিরিক্যাল ব্যালেড এটা কিন্তু 4টা ভাবে পাবলিশ করা হয়। প্রথমে দেখা যাচ্ছে যে 1798 সালে, পরবর্তীতে 1800 সালে, 1800 সালে এবং এরপর 1802 সালে, পরবর্তীতে 1805 সালে পাবলিশ করা হয়। ঠিক আছে। এবং বলা হয় কি এটাই কিন্তু রোম্যান্টিসিজম আনার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করেছিল। এবং টোটালি ডিফারেন্ট একটা ধারা এটার মধ্যে দিয়ে চলে আসে ইংলিশ লিটারেচার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই যে অ্যাসেটা রয়েছে এটা লেখার জন্য বিভিন্ন দেখা যাচ্ছে কি তিনি অনেক কিছু এই যে অ্যাসেটার মধ্যে তুলে ধরেছেন এবং এটাকে বিভিন্ন প্যারাগ্রাফ আকারে তিনি এটাকে শো করেছেন। ফার্স্টে তিনি আমাদেরকে বলেন যে আসলে তিনি এই পোয়েমটা বা এই যে অ্যাসেটা রয়েছে এই অ্যাসের মধ্যে তিনি প্রথমত আমাদেরকে ওই পোয়েম সম্পর্কে বলেন। ঠিক আছে। আমরা এখানে যা কিছু পড়বো সবকিছুই কিন্তু তিনি লিরিক্যাল ব্যালেন্সে যে কবিতাগুলো লিখেছিলেন সেখানে তিনি যেসব ক্রাইটেরিয়া যেসব ফিচার্স তিনি ইউজ করেছেন ওগুলাকে তিনি এখানে এক্সপ্লেন করেছেন। ঠিক আছে। আর আমি কিন্তু আগে এটার উপর একটা গুগল করেছি, সেখানে দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে ইনফরমেশন অনেক কম রয়েছে তাই আবার করছি, যদিও এটা একটা শর্ট সামারি হিসেবে আপনারা নিতে পারেন। আচ্ছা যাই হোক, তাহলে শুরু করি। তো ফার্স্টে তিনি আমাদেরকে বলেন যে তিনি যখন লিরিক্যাল ব্যালেন্সটা খুবই কমন একটা ল্যাঙ্গুয়েজ এবং কমন ওয়ার্ডস ইউজ করে লিখেন তখন দেখা যাচ্ছে কি তিনি খুবই মানে প্রথম দিকে তিনি বুঝতে পারেননি আসলে কতটা সাকসেসফুল হবে। তিনি এটাকে একটা এক্সপেরিমেন্ট হিসেবে দেখানোর চেষ্টা করেছেন এবং তিনি পাবলিক রিয়েকশন দেখতে চাচ্ছেন যে আসলে মানুষ সহজ ভাষায় ল্যাঙ্গুয়েজে কোনো কিছু লিখলে জিনিসটাকে কিভাবে অ্যাকসেপ্ট করে বা নতুন কিছু আসলে মানুষ কিভাবে জিনিসটাকে নেয়। তো তিনি দেখেন যে আসলে তিনি যেটুকু এক্সপেক্ট করেছেন তার থেকেও বেশি তিনি কিছু পেয়েছেন, তিনি তার থেকে বেশি সাকসেসফুল হয়েছেন। এবং এটা দেখে তিনি অনেক বেশি খুশি হয়েছেন কারণ মানুষ কি হচ্ছে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এরপর হচ্ছে এতদিন তো প্রিফেস দেননি, হঠাৎ করে কেন সেকেন্ডটা পাবলিশ হওয়ার পর আবার কেন প্রিফেসটা দিচ্ছে এটা তিনি বলছেন। তো তিনি বলছেন যে কি তার অনেক ফ্রেন্ডস তাকে বলতে থাকে যে কি তুমি একটা শর্ট নোট আকারে দিয়ে দাও, মানুষকে দেখাও বা মানুষকে বলো যে আসলে তুমি কি করতে চেয়েছো এই পোয়েমের মধ্যে। তো তিনি বলেন যে আমি কাউকে কোনো জাস্টিফিকেশন দিতেই চাই না, কেন আমি প্রিফেস দিব। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছিল কি ক্রিটিক্সরা এটাকে ক্রিটিসাইজ করছে এবং রিডার্সরা হয়তো বুঝতেই পারছে না যে আসলে তিনি কি লিখেছেন, তাই তিনি এই প্রিফেসটা দেন। এবং তিনি লিরিক্যাল ব্যালেন্সে কিন্তু স্যামুয়েল টেইলর কলরিজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন যে তার কবিতাগুলো কি ছিল, খুবই মহত্বপূর্ণ ছিল তার এই লিরিক্যাল ব্যালেন্স।
আমরা জানি যে রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনেরও কিন্তু এই লিরিক্যাল ব্যালেন্স এর মধ্যে একটা কবিতা এবং যেটা খুবই ফেমাস একটা পোয়েম ছিল অ্যাস্টি কলরিজের। তারপর তিনি বলেন যে এই যে লিরিক্যাল ব্যালেন্স, এখানে তিনি দেখা যাচ্ছে কি একটা নতুন ধারার লেখাটাকে আনার চেষ্টা করেছে। দেখা যায় কি নতুন কোনো লেখা আসলে বিভিন্ন ধরনের ক্রিটিসিজমের সম্মুখীন হয়। আর প্রত্যেকটা এই যে মানুষ একই ধারায় লিখবে তা কিন্তু না। সবসময় কি একটা নতুন, প্রত্যেকটা এই যে আলাদা আলাদা নতুন লেখা আসে। নিউ ক্লাসিক্যাল রাইটাররা দেখা যাচ্ছিল কি মানে তখনকার সময় যেসব রাইটাররা ছিল তারা খুবই হার্ড ওয়ার্ড ইউজ করতো, খুবই হার্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতো, এবং তাদের লেখাগুলো ছিল সফিস্টিকেটেড পিপলের জন্য, যার কারণে সাধারণ মানুষ তাদের কথাগুলো বুঝতে পারত না। আর একটা ওয়ার্ড পড়ার পর আরেকটা ওয়ার্ডের জন্য ডিকশনারি খোঁজা লাগতো, এমন একটা সিচুয়েশন ছিল। তো তিনি বলছেন যে জিনিসটা মানুষ বুঝতেই পারবে না ওই জিনিসটা লেখার তো কোনো মানেই নেই। তাই তিনি চেয়েছেন সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের ভাষায় নতুন করে লেখা লিখতে। তাই তিনি কি করেছিলেন, এই লিরিক্যাল ব্যালেন্সে খুবই সাধারণ ল্যাঙ্গুয়েজ ইউজ করে কবিতাগুলো লিখেছেন। ওই নিয়ে বলছো তো, তো দেখো তিনি শুরু হয়েছে এখনো শুরু হয়েছে। মূল উদ্দেশ্যটা ছিল তিনি বোঝাতে চেয়েছেন যে আসলে পুরো প্রত্যেকটা এজের আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকে। তিনি ক্রিটিসিজমের সম্মুখীন হচ্ছে, ভেরি গুড, কোনো প্রবলেম নেই। ক্যাটোলাস থেকে শুরু করে আলেকজান্ডার পোপ বৈশিষ্ট্যটাকে কি করেছে, নিজেদের মতো করে কবিতা লিখেছে। মানুষ সেই জিনিসটাকে সময়ের সাথে সাথে একসেপ্ট করে নিচ্ছে। এবং তিনি আমাদেরকে বলছেন তার এই কবিতাগুলো তিনি বলছেন কি করবে, রিডার্সদের আসলে কি সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি লিখেছেন। কিন্তু হয়তো সাধারণ মানুষরা বুঝতে পারছিল না আসলে এগুলো কবিতা নাকি অন্য কিছু। কারণ তারা তৎকালীন সমাজে যেসব লেখাগুলো হতো সেখানে অভ্যস্ত ছিল। তারা তার লেখাটাকে হয়তো ঠিকভাবে বুঝতে পারবে না, তার মোটিভটা তারা বুঝতে পারবে না, তাই তিনি এই প্রিটেক্সটটা দিয়েছেন। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন তিনি প্রিটেক্সটটা কেন দিচ্ছিলেন। তিনি আসলে তার যে ক্যারেক্টারিস্টিক ছিল, তার লেখার পারপাস মানুষের জন্য লিখছেন। তাই তিনি সাধারণ ল্যাঙ্গুয়েজে কবিতাটা ঠিক করলি লিখেছেন না এবং এটা necessary বোঝাতে শব্দ। তিনি ইংলিশ ব্রিটিশটা দিয়েছেন। এবার আসি তিনি যেখানে থিমটা ব্যবহার করেছেন সেটার কাছে। তিনি কেন রাস্টিক এবং হাম্বল লাইফ সম্পর্কে লিখেছেন। তিনি চাইলে তো অন্য কিছু সম্পর্কে লিখতে পারতেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি এমন একজন পার্সন ছিলেন, তাকে বলা হয় কি মানে নেচারের এতটাই তিনি ব্লাইন্ড লাভার ছিল, তিনি নেচার নিয়ে সবকিছু লিখেছেন। এবং রোমান্টিক পোয়েট্রি গুলো কিন্তু নেচারের উপরে। আমার কিন্তু তো নেচার এমন একটা জিনিস যেটাকে আপনি এক্সপ্লেন করতে হলে অবশ্যই রাস্টিক এবং হাম্বল জিনিসগুলো নিয়ে আপনাকে ডিল করতে হবে। এবং রাস্টিক এবং হাম্বল লাইফ গুলো দিয়ে কি করতে হবে, আপনাকে নেচারটাকে এক্সপ্লেন করতে হবে। আর তাই তিনি কি করেছেন, এটাকে থিম হিসেবে ব্যবহার করেছেন। আর যারা নাই হতো সামনে। যারা খুবই সাধারণ মানুষ হয় বা রাস্টিক পিপল হয়, তারা দেখা যাচ্ছে যে একদম ফ্রি টাইপের মানুষ, যাদের মধ্যে দেখা যাচ্ছে কোনো প্রকার জড়তা থাকে না, জটিলতা থাকে না। তাদের ফিলিংস গুলো খুবই সিম্পল হয়, তাদের পাওয়ারফুল এক্সপ্রেশন থাকে যেগুলো খুবই সিম্পল থাকে। তো তিনি তার কথাগুলো ছিল সিম্পল এবং তিনি সাধারণ মানুষের জন্য লিখতে চেয়েছেন। তাই তিনি থিম হিসেবে রাস্টিক এবং হাম্বল লাইফটাকে ব্যবহার করেছেন। আর নেচারের সাথে কানেক্ট করার জন্য এই লাইফটাই অনেক বেশি এসেনশিয়াল ছিল, তাই তিনি হাম্বল এবং রাস্টিক লাইফটাকে বেশি ফোকাস করেছেন। এবার আসি এখানে আরেকটা থিম, লিরিক্যাল ব্যালেন্সের আরেকটা জিনিস যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে পোয়েট কি করেছেন, ফিলিংস এবং থটস এর ব্যাপারগুলোকে কম্বাইন করে লিখেছেন। কারণ ফিলিংস এবং থটস যদি একসাথে না আসে তাহলে কোনো পোয়েম ঠিকভাবে গড়ে উঠতে পারে না বা ইমোশনস গুলোকে ঠিকভাবে কনভে করতে পারে না। তাই তিনি দুটোটাকে একসাথে ব্যবহার করেছেন। তবে তিনি কি করেছেন, তিনি ফিলিংসটাকে ইম্পর্টেন্স দিয়েছেন সবচাইতে বেশি। ব্যাপারটা কিরকম আমি একটু এক্সপ্লেন করি। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা দেখি কি সিচুয়েশন অথবা অ্যাকশন এই জিনিসগুলা আমাদের মধ্যে ফিলিংস ক্রিয়েট করে। তো তিনি চিন্তা করছেন না এরকম হবে না, তিনি একটু উল্টো করার চেষ্টা করেছেন। তিনি আমাদেরকে বলছেন অ্যাকশন এবং সিচুয়েশনটাই কি করবে, ফিলিংসটাই মূলত অ্যাকশন এবং সিচুয়েশন ক্রিয়েট করবে। এরকম তিনি বলছেন, মানে ফিলিংসটাকে তিনি বেশি ইম্পর্টেন্ট দিচ্ছেন অ্যাকশন এবং সিচুয়েশন থেকে। মানে ফিলিং ইম্পর্টেন্স দিচ্ছেন অ্যাকশন এবং সিচুয়েশন থেকে ফিলিংসটাকে, এটাই হচ্ছে মূল কথা। আচ্ছা যাই হোক, আমি একটু বেশি গুলিয়ে ফেলছি। এরপর আসি, এখানে তিনি আমাদেরকে কিছু জিনিস রিজেক্ট করতে বলেছেন। কি রিজেক্ট করতে বলেছেন, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস এবং পয়েটিক ভিশন। তিনি বলেন যে
তিনি যখন লিরিক্যাল ব্যালেন্স লিখেছেন সেখানে তিনি কোনো প্রকার অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস এবং পোয়েটিক ডিকশনের ব্যবহার করেননি, যার কারণে তাকে অনেক বেশি ক্রিটিসাইজ হতে হয়েছে। আমরা যখন কোনো কবিতা পড়ি সেখানে বিভিন্ন ধরনের পার্সনিফিকেশন দেখতে পাই। পোয়েট তার ফিলিংস, থটস এই জিনিসগুলোকে পার্সনিফিকেশনের মধ্যে দিয়ে শো করে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলে যে এই জিনিসটাকে কোনোভাবে ইউজ করা উচিত না। অনেক সময় দেখা যায় যে যখন পার্সনিফিকেশন ইউজ করা হয় তখন আমরা জিনিসগুলো বুঝতে পারি না, কানেক্ট করতে পারি না, পোয়েট কি বলতে চাইছে ওই জিনিসটা আমরা বুঝতে পারি না। সো এটাকে তুমি রিজেক্ট করে দেন। তবে হ্যাঁ, ব্যবহার করবেন তখন যে ফিলিংস গুলো একদম স্ট্রং হয়, যেগুলোকে আপনি ইউজ না করলেই পারছেন না, তখনই আপনি পার্সনিফিকেশন অফ অ্যাবস্ট্রাক্ট আইডিয়াসটাকে ব্যবহার করবেন। এবার আসি পয়েটিক ডিকশন। হোয়াট ইজ পয়েটিক ডিকশন? পয়েটিক ডিকশন ব্যাপারটা হচ্ছে এরকম, ডিকশন মানে হচ্ছে কোনো ওয়ার্ড, ফ্রেজ এসব কিছু চুজ করা সেন্টেন্সের মধ্যে, এটাকে বলা হয় ডিকশন। তো পোয়েটরা কি করতো, একই রকমের ওয়ার্ড সব পোয়েটরা ব্যবহার করতো। সবসময় একই টাইপের ওয়ার্ড, একই টাইপের ফ্রেজ, ফিগার্স অফ স্পিচ এসব কিছু ব্যবহার করতো। তো আমাদেরকে পোয়েট বলছে যে এই ধরনের পোয়েটিক ডিকশন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। পোয়েমের মধ্যে ফিগার্স অফ স্পিচের কোনো প্রয়োজন নেই, টাফ ফ্রেজের কোনো প্রয়োজন নেই, আর এমন কোনো ওয়ার্ড ব্যবহার করার প্রয়োজন নেই যে জিনিসটা মানুষ বুঝতে পারে না, বা যেই ওয়ার্ড গুলো বারবার ব্যবহার করার ফলে যেগুলোর অর্থ চলে গিয়েছে এমন কোনো ওয়ার্ড আপনার ব্যবহারের প্রয়োজন নেই। বরং সিম্পল ভাষায় আপনি আপনার কবিতাটা লিখেন যাতে সাধারণ মানুষ আপনার কথা বুঝতে পারে, তারা এনজয় পায়। কারণ কবিতা লেখার মূল উদ্দেশ্য আপনার জ্ঞান জাহির করানো, বরং আপনার রিডার্সদেরকে এনজয়মেন্ট দেওয়া, আপনি কি বুঝতে পেরেছেন এই জিনিসটাকে রিডার্সদেরকে বুঝিয়ে দেওয়া। নিউ ক্লাসিক্যাল যেসব রাইটার ছিল তারা খুব হার্ড করে লিখতো, যার কারণে রাইটার বা রিডার্সরা তাদের লেখাগুলো বুঝতে পারতো না, এনজয়মেন্ট পেত না। তারা একই ধরনের ওয়ার্ড ইউজ করতো, খুবই টাফ টাফ ওয়ার্ড। এতে করে দেখা যেত কি মানে রিডার্সদের যে এনজয়মেন্টের ব্যাপার সেটা থেকে তারা বিতাড়িত হতো। আর তারা সফিস্টিকেটেড পিপলের জন্য লিখতো, যার কারণে কমন পিপলরা বাদ পড়ে যেত। এরপর আসি প্রোজ এবং পোয়েট্রির ক্ষেত্রে। আমাদেরকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেন প্রোজ এবং পোয়েট্রি এরা একসাথে জড়িত। এটা বলার পেছনে কিন্তু কারণ রয়েছে। তিনি বলেন যে প্রোজ এবং পোয়েট্রির মধ্যে আপনি যেভাবে আপনার ফিলিংসটাকে তুলে ধরতে পারবেন অন্য কোথাও সেটা পারবেন না। এবং তিনি বলেন প্রোজ এবং পোয়েট্রিটা একদম ভুলের মতো। ঠিক আছে, তারা দুজন একই রকম জিনিস, তবে তাদের মধ্যে কিছু বেসিক ডিফারেন্সেস রয়েছে। সেটা হচ্ছে এরকম, প্রশ্নের মধ্যে দেখা যায় কি বিভিন্ন ধরনের মিটার ব্যবহার করা হয়, সেখানে প্লট ইউজ করা হয়, ক্যারেক্টার্স ইউজ করা হয়, কিন্তু সেই ক্ষেত্রে পোয়েট্রিতে এগুলো ব্যবহার করা হয়নি। সরি, আমি একটু গুলিয়ে ফেলেছি। এটা হচ্ছে এরকম, প্রোসে কোনো প্রকার মিটার ব্যবহার করা হয় না, কিন্তু পোয়েট্রিতে মিটার ব্যবহার করা হয়। ঠিক আছে, এইটাই হচ্ছে একটা ছোট ডিফারেন্স। তারপর তিনি বলছেন নাকি আমরা যে উইলিয়াম শেক্সপিয়ারের বিভিন্ন ধরনের অনেক কিছু পড়ে থাকি, দেখা যাচ্ছে কি তার ওয়ার্ক গুলা এত বেশি কেন পড়ে, তার কারণ হচ্ছে তিনি তার ওয়ার্কের মধ্যে সবসময় মিটারের ব্যবহার করতেন, যেটার কারণে মানুষ তার লেখাগুলোকে অনেক বেশি এনজয় করত। দেখা যাচ্ছে কি তার সমসাময়িক আরো অনেক রাইটার ছিল যেমন ক্ল্যারিসা, জেমস, এই ব্যক্তিদেরকে খুব একটা মানুষ এনজয় করতো না তাদের লেখাগুলো, কারণ তারা তাদের লেখার মধ্যে রাইম এবং মিটার ব্যবহার করতো না। তো তিনি বলছেন তোমরা তোমাদের লেখার মধ্যে রাইম এবং মিটার ব্যবহার করবে। যদিও কি পোয়েট্রি এবং প্রোজ সেম টাইপের লেখা এবং রাইম এবং মিটার পোয়েট্রি এবং প্রোজকে তফাৎ করে, কিন্তু দুজনই সেম। এবার আসি মিটার আসলে কিভাবে পোয়েট্রিতে মানে এত বেশি ইম্পর্টেন্স তিনি কেন দিচ্ছেন। আবার আরেকটা প্রশ্ন আপনার মাথায় জাগতে পারে, কেন যদি প্রোজ এবং পোয়েট্রি একই রকম হয় তাহলে আমাদের পোয়েট কেন প্রোজ লিখবেন, তিনি কেন পোয়েট্রিতে আসেন? তার কারণ হচ্ছে মিটার এমন একটা জিনিস যেটার কারণে কিন্তু তিনি প্রোজ থেকে পোয়েট্রিতে চলে গেছেন। মিটার মূলত এডিশনাল সোর্স অফ প্লেজার দিয়ে থাকে। মিটার আমরা বলি না অ্যান্ড্রয়েড প্যান্টামিটার, এই ধরনের মিটার, এগুলা এক ধরনের প্লেজার দিতে পারে। আপনি মিটারটাকে ব্যবহার করে পেইনটাকে বাড়িয়ে দিতে পারেন, আপনার কথাগুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন, এটা অ্যারেঞ্জ করে লিখতে পারেন। আর মিটারটা একটা ট্রেডিশনাল ব্যাপার, একটা মিটার ব্যবহার করলে ট্রেডিশনটাকে ফলো করা হবে। ঠিক আছে, এটা যে প্লেজারটা দিবে, যে সৌন্দর্যটা আপনার পোয়েট্রির মধ্যে আনবে, সেটা পোয়েটিক ডিকশন কখনোই পারবে না। তাই তিনি মিটারের উপর অনেক বেশি প্রেশারাইজ করেছেন, এবং মিটারের কারণে কিন্তু তিনি পার্সোনালিটি পোয়েট্রিতে এসেছেন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন কেন তিনি পোয়েটিক ডিকশন ব্যবহার করতে মানা করেছেন এবং মিটারটাকে ইউজ করতে বলেছেন। তারপর তিনি আমাদেরকে বলেন যে এখন তিনি আসছেন পোয়েট্রিতে মূল জায়গায়।
তিনি বলছেন এতক্ষণ তো বললাম যে পোয়েট্রিটাকে কি ব্যবহার করবেন কি ব্যবহার করবেন না, পোয়েট্রি সাধারণ মানুষের জন্য হবে, আপনার কথা মানুষ বুঝতে পারবে, ইম্পর্টেন্ট এগুলো। এবার তিনি পোয়েট্রি সম্পর্কে বলতে বলবেন। আমরা সবাই কম বেশি জানি যে পোয়েট্রি জিনিসটা কি। পোয়েট্রি মূলত হচ্ছে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। ঠিক আছে, আমাদের যে পাওয়ারফুল ফিলিংস থাকে সেটা যখন আমরা আমাদের ভেতরে একদম পুরো পুড়ে যায়, যখন আমরা সেটাকে ইয়ার ভেতরে রাখতে পারি না, তখন কাগজে কলমে আমাদের ফিলিংস গুলোকে লিখে প্রকাশ করি। আর ওটাই হচ্ছে পোয়েট্রি। আর এই পোয়েট্রি গুলা হচ্ছে আমাদের ইমোশনস, ফিলিংস, এই সবকিছুর একটা কালেকশন। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনি কাগজে একটা ফিলিংস প্রকাশ করে দিলেন, সেটা তো পোয়েট্রি হবে না। পোয়েট্রির জন্য কিছু ক্রাইটেরিয়া প্রয়োজন। পোয়েট্রি তখনই একটা বেস্ট পোয়েট্রি হবে যেখানে যদি সেটা চারটে স্টেপ ফলো করে, যেটা বলা হয় থিওরি অফ পোয়েট্রি। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা যেসব চিন্তা ভাবনা করি, আমরা যা কিছু অবজার্ভ করি, যা কিছু দেখে চলে খুব র অবস্থায় থাকে। তো এটা আমি লিখে দিলে তো হবে না, সেখানে অনেক বেশিটা কথাও চলে আসতে পারে, আমাদেরকে ওই জিনিসগুলোকে ইগনোর করতে হয়। তাই একটা পোয়েমকে লেখার আগে বা পাবলিশ করার আগে এই চারটা ধাপ আমাদেরকে ফলো করতে হয়। সেগুলো কি কি? প্রথমত অবজারভেশন। আমরা দেখা যাচ্ছে কোনো একটা জিনিসকে খুব মনোযোগ দিয়ে অবজার্ভ করবো, সেটা সম্পর্কে নলেজ নিবো, সেটা হচ্ছে অনেক কিছু করবো। এরপর আসে কালেক্টিভ। এরপর হচ্ছে আমরা মানে যা কিছু অবজার্ভ করেছি সেগুলোকে পুনরায় চিন্তা করতে থাকবো যে আসলে আমরা কি করেছি, কি দেখেছি, যা কিছু নলেজ আছে সবগুলোকে একসাথে করবো। তারপর ফিল্টারিং, যে জিনিসগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে ফিল্টারে। তারপর আসে একটা পোয়েম বা একটা পোয়েট্রি এরপরে তৈরি। এই চারটা ধাপ ফলো করে একটা পোয়েম তৈরি হয়। এটা হলো পোয়েটের আমাদেরকে বলতে গেলে একটা কোর্সে কিভাবে তৈরি হয়, এমনি তৈরি হয়ে না। গেল পোয়েট্রি। এবার তিনি আসেন পয়েটের কাছে। পয়েট জিনিসটা কি, এবং তিনি পোয়েটকে অনেক উপরে তুলে ধরবেন একটু পরে, সেটা একটু পরে আসছে, আগে পোয়েট সম্পর্কে বলবো। তিনি বলেন যে পোয়েট হচ্ছে এমন একটা মানুষ যার মধ্যে সেন্সিবিলিটি অনেক বেশি থাকে, যে অনেক বেশি উদ্যমী হয়, মানে আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আপনাদের ক্লাসের পরেরটা কখন? অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আপনাদের ক্লাসটা কখন? 4:30টার দিকে নুরুল্লাহ পাটোয়ারি স্যারের ক্লাস আছে? জি ম্যাম আছে। আচ্ছা, তাহলে আর 3 মিনিটের ভিতরে শেষ করবো। ছবিটা দিয়ে স্ক্রিনশট দিয়ে দেন যে আপনারা কারা কারা ক্লাসে আছেন। ওকে? ইয়েস। সাধারণ মানুষ থেকে সে একটু এক্সট্রা অর্ডিনারি থাকে। মানুষের যেসব হিউম্যান নেচার রয়েছে সেগুলো তার কাছে একটু বেশিই থাকে। সে ইজিলি মানুষকে সন্তুষ্ট করতে পারে। আর একজন পোয়েট এমন একজন পার্সন যার মধ্যে একটা গ্রেট পাওয়ার থাকে। সে কি করে, সে যা কিছু চিন্তা করে, যা কিছু দেখে, যেসব এনজয়মেন্ট গুলো সে নেয়, সে ইজিলি সেগুলো অন্যের কাছে খুব সুন্দর করে তুলে ধরতে পারে। একজন পোয়েট, ঠিক আছে, সেটা কি অন্য কারোর পক্ষে সম্ভব নয়। এখন তিনি পোয়েটের সংখ্যা আমাদেরকে কেন দিচ্ছে? তার কারণ হচ্ছে তিনি সায়েন্টিস্টদেরকে পোয়েটকে উপরে তুলে ধরবেন, মানে সায়েন্টিস্ট থেকে পোয়েটটা বেটার এটা বলার জন্য তিনি পোয়েটের সংখ্যা দিচ্ছেন। তিনি বলছেন যে একজন পোয়েট সায়েন্টিস্ট থেকে বেটার হয়, এবং একটা পোয়েট্রি সায়েন্স থেকে বেস্ট হয়। কিভাবে? যখন কোনো সায়েন্টিস্ট কোনো কিছু ইনভেন্ট করে বা কোনো কিছু আবিষ্কার করে, সেই খুশিটা শুধু তার মধ্যেই থাকে। সে কি ফিল করছে ওই জিনিসটা কিন্তু অন্যজনকে বোঝাতে পারে না। মানে তার এত সাধারণ একটা জিনিস কিন্তু অন্যকে সেটা বোঝাতে পারে না। কিন্তু একটা পোয়েট যখন কোনো কবিতা লিখেন, তিনি যা কিছু ফিল করছেন সবকিছুই কিন্তু কবিতার মধ্যে দিয়ে তুলে ধরতে পারেন। এবং একজন রিডার যখন কবিতাটি পড়েন, সেও কিন্তু খুব সুন্দর করে পোয়েটের ফিলিংস গুলো বুঝতে পারে। সো এনজয়মেন্টটা পোয়েটও পাচ্ছে, রিডার্সরাও পাচ্ছে। কিন্তু সায়েন্টিস্টের ক্ষেত্রে ওই জিনিসটা হচ্ছে না। তাই তিনি বলছেন যে পোয়েট্রি সায়েন্স থেকে বেস্ট, এবং একজন পোয়েট সায়েন্টিস্ট থেকে বেস্ট। তারপর তিনি এট লাস্ট আমাদেরকে কনক্লুশনে চলে আসেন। তিনি আমাদেরকে বলেন যে যে কোনো লেখা আমরা যখনই পড়ি, তখন দেখা যাবে কি অন্যের উপর, অন্যের ডিসিশনের উপর বেস করে কোনো জাজমেন্ট দিব না। হতে পারে আপনি একটা রাইটারের দুইটা বই পড়ুন, একটা ভালো লাগলো একটা খারাপ লাগলো, সাথে সাথে জাজমেন্ট পাস করবেন না, বরং যেটা খারাপ লেগেছে সেটা পুনরায় পড়বেন। তারপর দেখাচ্ছে কি, তারপর দেখবেন কি আপনি আরেকটু আপনার ধারণা চেঞ্জ হতে পারে। কারণ কুইকলি কোনো কিছুর উপর জাজমেন্ট দিলে দেখা যাবে সেটা কখনো বেস্ট হয় না। তাই কি কুইক জাজমেন্ট সবসময় রং হয়। আর পোয়েট বলছেন অন্যের উপর বেসিস করে কখনো নিজের ডিসিশন দিবেন না, নিজেরটা নিজে চিন্তা করবেন, তারপরে কি করবেন, একটা জাজমেন্ট পাস করবেন। এটাই হচ্ছে প্রিফেস টু বিকাম প্যালেস। আশা করি বুঝতে পেরেছেন। তাও আমি একটু সামারাইজ করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।
কবিতা আসলে এখানে বোঝাতে চেয়েছেন কি প্রিটেস টু লিরিক্যাল ব্যালেন্সে তিনি লিরিক্যাল ব্যালেন্স সম্পর্কে বলেছেন, যেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস টি কলরিজের একটা পোয়েমের কালেকশন। এখানে তারা খুব সিম্পল ভাষা ব্যবহার করেছে, যেটা কন্টেম্পোরারি রাইটার্স এর থেকে টোটালি ডিফারেন্ট। তো মানুষ অনেক ক্রিটিসাইজ করতে থাকে, তো তিনি এই প্রিটেসটা দেন, এটা দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে সেখানে কি ছিল, তার মোটিভ কি ছিল। তিনি আসলে সাধারণ মানুষের জন্য সাধারণ ভাবে লিখতে চেয়েছেন, কারণ রিডার্সরাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো তারাই যদি আমাদের লেখা বুঝতে না পারে তাহলে কেন হবে। আর দেখা যাচ্ছিল কি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে মানুষের একদম ডাল হয়ে গিয়েছিল। আর এমন কিছু লেখা তখনকার রাইটাররা লিখতো যে মানুষ বুঝতেই পারতো না, এনজয়মেন্টের অনেক অভাব দেখা দিয়েছিল। তো তিনি সাধারণ মানুষের জন্য সাধারণ ভাষায় কবিতা লিখে স্টার্ট করেন এবং রিডার্সরা জিনিসটাকে একসেপ্ট করেন। তারপর তিনি বলেন ড্রাস্টিক এবং রুরাল লাইফটাকে তিনি তার কবিতার মধ্যে দেখিয়েছেন, এবং এতে করে দেখা যাচ্ছে কি খুব সুন্দরভাবে ফিলিংস, থটস এসব কিছু প্রকাশ করা যায় এবং মানুষও খুব এনজয়মেন্ট পাচ্ছে। ওকে, তাহলে ভালো থাকেন, স্যারের ক্লাস এখন জয়েন করে ফেলেন। খোদা হাফেজ।